আচ্ছা, প্রথমত হচ্ছে নির্বাচনের ফলাফল নিয়ে যদি বলি, আসলে আমি সাধারণ জনগণ হিসেবে এখন যাই বলি না কেন, এই কথাগুলো এখনও আসলে শুধুমাত্র ফ্রেমবন্দি হয়ে থাকবে। আলটিমেটলি এটার প্রভাব কতটুকু পড়বে সেটা আসলে দেখার বিষয়। তো নির্বাচনের ফলাফল নিয়ে প্রথমত যে বিষয়টা আমি বলবো যে কিছু বিষয়গুলো তো আমরা আসলে গণমাধ্যম আপনাদের মাধ্যমে আমরা আসলে দেখতে সমর্থ হয়েছি যে কারচুপির ঘটনা ঘটেছে, যেটা জনসম্মুখে হচ্ছে প্রমাণিত এবং ফুটেজ পর্যন্ত রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে নির্বাচন কমিশনের আরও একবার তাদের আসলে পুনঃতদন্ত করা উচিত বা পুনর্গণনা করা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচনের এই ফলাফলকে ঘিরে আমরা সারাদিন সেনাবাহিনী খুব ভালো অ্যাকশন দেখেছি। সেনাবাহিনী খুব ভালো শক্ত অবস্থানে ছিল, একটা সুষ্ঠু ভোটের পরিবেশ তারা নিশ্চিত করেছে। এইটা সম্পূর্ণ দ্বিধাহীন ভাষায় আমরা বলতে পারি। কিন্তু এক্সাম্পল দেই, 4-5 লক্ষ ভোটারের, যেমন উত্তরবঙ্গের কোনো একটা, যেমন রংপুর 5-এর কথা যদি ধরি, সেখানে 3-4 থেকে 4 লক্ষ ভোটার আছে। সেই ভোটারদের ভোট গণনা করতে তাদের খুব বেশি একটা সময় কিন্তু যায় না। আমরা দেখছি যে সন্ধ্যার পরপরই রেজাল্ট বের হয়ে গেছে। এরকম আরও অনেকগুলো আসনে অধিক সংখ্যক ভোটার থাকার পরেও তাদের আসনের মানে ফলাফল কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পেয়ে গেছি। কিন্তু ঢাকা 8 আসনের অবস্থা দেখি, আমরা ঢাকা 13-র অবস্থা দেখি, তারা আসলে, এবং ঢাকা 16 আপনারা দেখছেন, তো তারা আসলে আলটিমেটলি মানে ফলাফল অল্প কিছু ভোটার, ঢাকা 8-এ হচ্ছে আমরা দেখলাম যে 1,10,000 ভোট পড়েছিল টোটাল ভোটারদের। তো 1,10,000 ভোট গণনা করতে তাদের সময় লেগে গেছে মোটামুটি, আমরা যদি সহজভাবে ধরি, 8 ঘন্টার উপরে। তো এটা আসলে একটু মানে সন্দেহের মানে সূত্র অবশ্যই এখানে আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ফলাফলের বিষয়টাতে বর্তমান যে দুইটা দল বিএনপি এবং জামাত, তাদের যে অবস্থান বর্তমানে, সে অবস্থান থেকে আমরা এতটুকু স্পষ্ট যে আসলে যেই সুস্থ ধারার রাজনীতি আমরা আশা করেছিলাম বিগত সময়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছ থেকে বা বাংলাদেশের আসলে প্রশাসনের কাছ থেকে, সেই সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ এবং সুস্থ ধারার একটা নির্বাচন কিন্তু আমরা আসলে পাই নাই। আচ্ছা, আমি এই ব্যাপারে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে, যেহেতু গণমাধ্যমে বিরোধী দল বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সাধারণ জনগণের কাছ থেকেও বেশ কিছু তথ্য পেয়েছি। কিন্তু আলটিমেটলি আমি যদি মানে বিস্তরভাবে দেখি যে একটা বড় নির্বাচন করতে গেলে মানে এই 300 আসনে একটা দেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় আসলে একটু এলোমেলো হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমি সরাসরি বলবো না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় না, এই উত্তরটা আমি সরাসরি দিব না, কেননা এটা জাতির কাছে সম্পূর্ণ স্পষ্ট। আসলে জনগণ যেদিকে ভালো মনে করবে, তারপরেও কিন্তু আমরা দেখে আসছি যে আলটিমেটলি ফলাফলে একটা দল বিএনপি খুব মানে অনেকগুলো আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সংসদে গেছে। তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বা জনগণের অংশীদার হিসেবে আমি শুধু এটা আশা রাখবো যে সামনের দিনগুলোতে, এখন ফলাফল যা হয়েছে আমার কথায় কিন্তু কিছু চেঞ্জ হবে না, বা আমরা ফেসবুকে বলি বা মিডিয়াতে কথা বললেও কিন্তু চেঞ্জ হচ্ছে না কোনো কিছু। সো আমি আশা করবো একটা নিরাপদ বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আগামী সময়টাতে আমরা যদি ভোটের আসনটা দেখি, মানে ভোটের অনুপাতটা দেখি, যে খুব বেশি যদি হয় 20 থেকে 25 লাখের ভোটের ব্যবধান দুই দলের। তো এই 20 থেকে 25 লাখ ভোটের ব্যবধান কিন্তু আসলে কোনো ব্যবধান হিসেবে উল্লেখ করা যায় না একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি মনে করবো যে 2 লোক সহাবস্থান, মানে দুইটা দল সহাবস্থান বজায় রেখে তারা হচ্ছে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে, এটা এখন আমাদের প্রত্যাশা। আচ্ছা, এইটা মানে খুবই একটা ক্রিটিক্যাল প্রশ্ন এই মুহূর্তে আমি যদি মনে করি, কেননা যে প্রশ্নটা আপনারা করতেছেন সেটা যদি মানে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে কিন্তু বর্তমান বিএনপি চাপে পড়ে, ঠিক না? এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করতে যদি না করি, সাধারণ জনতা বর্তমানে মানুষ যেভাবে চিন্তা করছে সেভাবে যদি বলি, যে আসলে আমরা মানে বিএনপি যে না ভোটের পক্ষে ক্যাম্পিং করেছে তৃণমূলে, সেটার সাক্ষী আমি নিজে একজন। আমার সাথে আসলে এরকম একটা ঘটনা হয়েছিল, আমি সচক্ষে সেটা দেখছিলাম যে আসলে তারা খুব মানে সফলতার সহিত না ভোটের ক্যাম্পিংটা করছিল। এবং ইলেকশনের দিন আপনারা খেয়াল করলে দেখবেন, আপনাদের বরাতে আমরা জানতে পারছি যে বিভিন্ন কেন্দ্রে তারা হচ্ছে না ভোটের পক্ষে তাদের কর্মীরা একদম ওপেনলি ক্যাম্পিং করতেছিল। এই যে বিএনপি আসলে জাতির সাথে, আমি আমার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমি বলে রাখছি যে আমরা সব কিছু ভুলে যাব, এই জিনিসটা আমরা মনে রাখবো। যারা জুলাইয়ে আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম, আমাদের সাথে এই ধরনের গাদ্দারিটা করা তাদের তৃণমূলের উচিত হয় নাই। আমি জানি না তারেক রহমান সাহেবের প্ল্যান কী ছিল, আমি জানি না বিএনপির প্ল্যান কী ছিল, বাট তৃণমূলে তারা যেভাবে আসলে নাকে প্রমোট করেছে, এই না প্রমোট করার কারণে এই না যে 2 কোটি ভোট পাইছে, সেই 2 কোটি ভোট কিন্তু ম্যাক্সিমামটা বিএনপি কর্মীদের কাছ থেকে আসছে। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা এবং দিনের আলোর মতো পরিষ্কার। আচ্ছা, প্রতিশ্রুতি তো আসলে আমরা দেখেছি যে বড় 3টা দল বর্তমান সময়ে, বিএনপি, জামাত, এনসিপি, সবাই তাদের নিজস্ব ইশতেহার মানে প্রকাশ করেছে। তার মধ্যে একটা বিষয়ের জন্য বিএনপিকে আমরা ধন্যবাদ জানাবো, কারণ বিএনপি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইশতেহারে যোগ করার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে, তো বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, পুশআপ থেকে হচ্ছে একটা প্রস্তাবনা আমরা বিএনপির কাছে পাঠিয়েছিলাম।
তো এই প্রস্তাবনাটা তারা সাদরে গ্রহণ করেছে এবং তাদের নির্বাচনী ইশতেহারে আমরা সেটার একটা যোগসূত্র পেয়েছি এবং দেখেছি তারা সেটা উপস্থাপন করেছে। তো এটা উপস্থাপন করার জন্য আমরা বিএনপিকে আসলে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাবো এবং পাশাপাশি আশা রাখবো যে সামনের দিনগুলোতে তারা তাদের কাজের পরিধি বিস্তৃত করে আমাদের এই তাদের ইশতেহারে প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে। এছাড়া এনসিপি এবং জামাতের যে ইশতেহার আমরা দেখেছি একটা দুর্নীতিমুক্ত একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে ইশতেহার ছিল তাদের, একইভাবে বিএনপি আমরা দেখেছি যে নির্বাচনের আগেও তারা কিন্তু 31 দফা নিয়ে কাজ করেছে। তো আসলে এই দলগুলোর ইশতেহারে প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশপন্থী ইশতেহার আমি যেটা মনে করি, এবং প্রত্যেকটা ইশতেহারে তারা কি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তারা বাংলাদেশের স্বার্থটাকে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো আমি আশা করব যে এই দলগুলো তাদের ইশতেহারের প্রত্যেকটা দল থেকে পরাজিত এবং জয়ী দুটো দল থেকে তাদের ইশতেহারের বিষয়গুলোকে পিক করে সুন্দর করে তারা এখানে এই পয়েন্টগুলোকে একসাথে নিয়ে আলোচনা সমঝোতার মাধ্যমে তারা এই দেশটাকে আসলে সামনে পরিচালনা করবে।